হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে জিকের একটি নতুন সেট নিয়ে চলে এসেছি। অঙ্গনওয়াড়ি জিকে প্রস্তুতি সিরিজের আজকে 10ম পর্বের ক্লাস। তো 25টি প্রশ্ন রয়েছে যথারীতি এবং এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা ডিটেলসও রয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, পাচিত খাদ্য শোষণ হয় কোথায়? অর্থাৎ মানবদেহের কোথায় পাচিত খাদ্য শোষণ হয় জানতে চেয়েছে। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষিত হয়। এক্সট্রা ডিটেলস দেখো, ক্ষুদ্রান্ত হলো খাদ্যের প্রধান শোষক এবং পাচক। ক্ষুদ্রান্তের তিনটি অংশ রয়েছে, কি কি? ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। পরের প্রশ্ন, একটি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত থাকা দরকার? সঠিক উত্তর অপশন সি, 17 মিটার দূরত্ব থাকলে একটি প্রতিধ্বনি স্পষ্টভাবে শোনা যায়। দেখো, স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং উৎসের মধ্যে দূরত্ব 17.2 মিটার হতে হবে। তো এক্স্যাক্ট দূরত্ব হতে হবে 17.2 মিটার, মনে রাখবে। এছাড়াও জেনে রেখো, মানব মস্তিষ্কে কোনো শব্দ 0.1 সেকেন্ড স্থায়ী হয়। পরের প্রশ্ন, অবাক জলপান নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, মহাশ্বেতা দেবী নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তর অপশন বি, সুকুমার রায়ের লেখা অবাক জলপান নাটকটি। দেখো, সুকুমার রায় ছিলেন বাংলার একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। এছাড়াও একাধারে তিনি একজন লেখক, রম্য রচনাকার, প্রাবন্ধিক এবং সম্পাদক ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বই হয বড়ল, আবোল তাবোল। এছাড়াও রয়েছে তার লেখা গল্প সংকলন পাগলা দাশু। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি রবি শস্য? তো সঠিক উত্তর অপশন বি, গম হলো একটি রবি শস্য। বাকিগুলি দেখো, চা, ধান, তুলা, এগুলি কি জাতীয় শস্য? মনে রাখবে, এগুলিকে বলা হয় খারিফ শস্য। খারিফ শস্য বলা হয় এগুলিকে। তো পরের প্রশ্নে যাওয়ার আগে একটি কথা তোমাদের বলি। অনেক বোন আমাকে কমেন্ট করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার জন্য পিডিএফ দেওয়ার কথা বলেছে। অনেক দিন ধরেই তারা বলছে, তো তোমাদের জন্য একটি পিডিএফ আমরা জিকে টেক বাংলার পক্ষ থেকে তৈরি করেছি। অনেক পরীক্ষার্থী বোনেরা আছে যারা সময়ের অভাবে আমার প্রতিদিনের ক্লাসগুলি ফলো করতে পারে না। তো তাদের কথা মাথায় রেখেই আমরা এই পিডিএফ বুকটি তৈরি করেছি। তো তোমাদের মধ্যে কেউ যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে খুবই স্বল্প কিছু মূল্যের বিনিময়ে কালেক্ট করতে পারো। তো যারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে কমেন্ট করে জানাও কিভাবে নিতে হবে পিডিএফটি বা কোথা থেকে নিতে হবে, সেটি আমি পরে বলে দেবো তোমাদের। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাথমিক বর্ণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে কমলা, অপশন বি সঠিক উত্তর। কমলা প্রাথমিক বর্ণ নয়। প্রাথমিক বর্ণগুলি কি? প্রাথমিক বর্ণগুলি হলো লাল, নীল এবং সবুজ। এই তিনটি বর্ণের সমন্বয়ে বাকি সমস্ত বর্ণগুলি তৈরি হয়, মনে রাখবে। পরের প্রশ্ন, সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? সোমনাথ মন্দির এটি গুজরাটে অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ হিন্দু ভগবান শিবের মন্দির। মন্দিরটি গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত। সোমনাথ মন্দির মোট 17 বার লুণ্ঠন এবং ধ্বংস করেছিলেন গজনী সুলতান মাহমুদ। তো মনে রাখবে, এই শেষের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের দ্বীপ সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন সি, 36টি দ্বীপ রয়েছে। দেখো, লাক্ষাদ্বীপ হলো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, যার আয়তন 32 বর্গ কিমি। 36টি দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে এবং লাক্ষাদ্বীপের রাজধানী মনে রাখবে কাভারাত্তি। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, ছত্তিশগড় নাকি উত্তরপ্রদেশ? শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র এটি কর্ণাটকে অবস্থিত। তো অপশন এ সঠিক উত্তর। তো ভারতের অন্যতম প্রাচীন জলবিদ্যুৎ প্রকল্প এটি। কর্ণাটকের তোমাকুর জেলায়
শরাবতী নদীর উপরে এই জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত এবং 1902 সালে এই জলবিদ্যুৎ প্রকল্পটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের নকশা কে করেছেন? তো অযোধ্যাতে যে রাম মন্দিরটি তৈরি হয়েছে তার নকশা কে করেছেন বা স্থপতিকার কে, সেটি জানতে চেয়েছে। দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চন্দ্রকান্ত সোমপুরা। ইনি অযোধ্যার রাম মন্দিরের নকশাটি তৈরি করেছেন। এছাড়াও দেখো অযোধ্যার প্রাচীন নাম ফৈজাবাদ, মনে রাখবে। অযোধ্যার রাম মন্দিরটি শিলান্যাস করা হয়েছিল 5ই আগস্ট 2020 সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরের উচ্চতা মনে রাখবে 161 ফুট এবং এই মন্দিরে স্তম্ভ রয়েছে মোট 360টি। তো আজকে তোমাদের এখান থেকেই একটি হোমওয়ার্ক রইল। আজকের হোমওয়ার্ক, অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? তো কমেন্ট করে আমাকে উত্তরটি জানাও। এর আগের দিনের হোমওয়ার্ক ছিল রামচরিত মানস কে রচনা করেছেন? তো রামচরিত মানস রচনা করেছেন তুলসী দাস। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মি কোন ধরনের ক্যান্সারের কারণ? তো সঠিক উত্তর অপশন ডি, ত্বকের ক্যান্সার হয় এই আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে। তো এক্সট্রা ডিটেলস দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে নেয়। সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের জন্য ওজোন স্তরে ওজোন হোলের সৃষ্টি হয়, এটি হোলের হবে, ওজোন হোলের সৃষ্টি হয়। এর ফলে সূর্য থেকে আগত ক্ষতিকর এই আল্ট্রাভায়োলেট রশ্মি ওজোন হোলের মধ্য দিয়ে পৃথিবীতে প্রবেশ করে এবং মানব শরীরে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? তো সঠিক উত্তর অপশন ডি, 1919 সালে। দেখো 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট বা নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধিটি ত্যাগ করেন। এছাড়াও মনে রেখো 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে? তো আমরা সাধারণত জানি যে সৌরজগতের গ্রহগুলি সাধারণত ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে, কিন্তু শুক্র এবং ইউরেনাস এই দুটি গ্রহ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো শুক্র গ্রহ সম্পর্কে জেনে নিই। শুক্র গ্রহ সৌরজগতের উষ্ণতম গ্রহ। এটি সূর্য থেকে দ্বিতীয় স্থানে অবস্থানকারী গ্রহ। শুক্র গ্রহ আকারে পৃথিবীর প্রায় সমান, এই জন্য এই গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এখন আমরা ইউরেনাস সম্পর্কে জানব। ইউরেনাস গ্রহটি সৌরজগতের শীতলতম গ্রহ। শুক্র হলো উষ্ণতম গ্রহ, কিন্তু ইউরেনাস শীতলতম গ্রহ। এই গ্রহটি সূর্যের দিক থেকে সপ্তম স্থানাধিকারী গ্রহ এবং আকারের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 40 নম্বর ধারায়। দেখো এক্সট্রা ডিটেলস দেখো, ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ, মধ্যবর্তী স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা মনে রাখবে 5 জন এবং সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে 30 জন। পরের প্রশ্ন, কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? ভুটান, লাওস, থাইল্যান্ড নাকি ফিনল্যান্ড? তো সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, অপশন সি সঠিক উত্তর। বাকি অপশনগুলি দেখো, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, মনে রাখবে। লাওসকে বলা হয় লক্ষ হাতির দেশ এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। পরের প্রশ্ন, তেহরি বাঁধটি কোন নদীর উপরে নির্মিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধটি অবস্থিত। দেখো তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের সর্বোচ্চ বাঁধ। এই বাঁধটির দৈর্ঘ্য 575 মিটার। পরের প্রশ্ন, মহাকাশ যাত্রী ইউরি গ্যাগারিন প্রথম কোন সালে মহাকাশে গিয়েছিলেন?
তো সঠিক উত্তর অপশন ডি, 1961 সালে ইনি মহাকাশে যান। দেখো, ইউরি গ্যাগারিন একজন সোভিয়েত মহাকাশচারী। ইনি হলেন মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষ। রাকেশ শর্মা ছিলেন প্রথম মহাকাশচারী, মনে রাখবে। এবং ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। পরের প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভুটান, জাপান, নরওয়ে নাকি কিউবা? তো সঠিক উত্তর অপশন বি, জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। তো ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, আগেই আমরা পড়লাম। নরওয়েকে কি বলা হয়? নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কিউবাকে বলা হয় চিনির বাটি, মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের মায়ানমারের সাথে সীমান্ত নেই? তো সঠিক উত্তর অপশন ডি, ত্রিপুরা রাজ্যের সাথে মায়ানমার দেশের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। দেখো, মায়ানমারের সাথে কার কার সীমান্ত রয়েছে? মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের ভারতের এই কটা রাজ্যের স্থল সীমানা রয়েছে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন এ, প্রফুল্লচন্দ্র রায়। দেখো, 1892 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতা সার্কুলার রোডের পাশে বেঙ্গল কেমিক্যালস ওয়ার্ক স্থাপন করেন। এই প্রতিষ্ঠানটির পূর্বে নাম ছিল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড বা BCPW, এবং বর্তমান নাম মনে রাখবে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড বা BCPL। পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি কি প্রত্যাহার করেন? তো গান্ধীজি চৌরি চৌরার ঘটনাটির পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। অপশন ডি সঠিক উত্তর। 1922 সালের 12ই ফেব্রুয়ারি গান্ধীজি চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে এই অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে নেন। পরের প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়? তো 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। তো অপশন এ সঠিক উত্তর। দেখো, কমনওয়েলথ গেমস সম্পর্কে জেনে নিই। প্রথম গেমসটি কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়। শুরুতে এই গেমসের নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ গেমস। 1954 সালে এর নাম পরিবর্তন করে ব্রিটিশ আম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস রাখা হয়েছিল এবং 1978 সালে পুনরায় এই খেলাটির নাম পরিবর্তন করে কমনওয়েলথ গেমস রাখা হয়। পরের প্রশ্ন, কলেরা রোগটি ছড়ায় নিম্নলিখিত কোনটি দ্বারা? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি ছত্রাক? তো কলেরা রোগটি ব্যাকটেরিয়া দ্বারা ছড়িয়ে থাকে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গুলজারিলাল নন্দ। ইনি ছিলেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। মনে রাখবে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। বর্তমানে এই উপপ্রধানমন্ত্রীর পদটি বিলুপ্ত, মনে রাখবে। পরের প্রশ্ন, শক্তির এসআই একক কি? সঠিক উত্তর অপশন বি, জুল। জুল হলো শক্তির এসআই একক। শক্তি হলো একটি স্কেলার রাশি এবং আর্গ হলো সিজিএস পদ্ধতিতে শক্তির একক। তো এসআই পদ্ধতিতে একক হলো জুল এবং সিজিএস পদ্ধতিতে একক আর্গ। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, বামাবোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। বামাবোধিনী সভা এটি প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। অপশন এ সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি খুব মন দিয়ে তোমরা দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।